নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি ভালো নেই, কারণ তোমাদের সামনে কালকে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তার একটাই কারণ, কালকে আমি সারাদিন ছিলাম নার্সিংহোমে। আর নার্সিংহোমে কেন ছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো গতকাল সকালে উঠে ঠাকুর প্রণাম সেরে আমি ঝাড় দিচ্ছি, হঠাৎ করে স্যানো বোন আমাকে ফোন করে বলল, দিদির খুব শরীর খারাপ, তুই এক্ষুনি আয়, দিদিকে অ্যাডমিট করেছে স্পন্দনে। তো ছুটেই আমি তখন তোমাদের দাদাভাইকে বলে তড়িঘড়ি করে আমরাও দুজনে বেরিয়ে গেলাম ছুটে। তো ওখানে গিয়ে দেখি তখন দিদিকে আইসিইউতে নিয়ে চলে গেছে। তো আইসিইউতে নিয়ে যেতে আমাদের তো আর ঢুকতে দেয়নি, আর আইসিইউতে থাকলে তো কাউকে দেখতে দেবে না। তারপর বিকেলে 1 ঘন্টার জন্য ছাড় ছিল, তো ওইখানে 1 ঘন্টার মধ্যে গিয়ে আমরা দেখে এসেছি দিদিকে। এখন মোটামুটি আছে দিদি, মানে খুব যে ভালো সেটা বলবো না, আইসিইউতেই আছে। কিন্তু মানে প্রথমটা যেভাবে কন্ডিশন ছিল তার থেকে একটু বেটার আছে। কথাটা শোনা মাত্র, মানে যখন সকালে বোন ফোন করে তখন কি করব নিজেই খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় যাব, কি করব। সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাইকে নিয়ে ছুটে গেছি। হঠাৎ করেই দিদির রাত্রেবেলা খুব বুকে ব্যথা হয়। রাত্রে মানে সন্ধ্যে থেকেই হচ্ছিল, কিন্তু ও কাউকে কিচ্ছু বলেনি। এমনকি আমার স্যানো বোন ফোন করেছে, স্যানো বোনকেও ও কিচ্ছু বলেনি। তারপর যখন রাত্রে কাউকে, তবু জামাইবাবুকেও কিছু বলেনি। এত ব্যথা করছে, যন্ত্রণা করছে, পিঠ ব্যথা করছে, বুকে ব্যথা করছে, হাত ব্যথা করছে, তবুও কিচ্ছু বলেনি। তারপরে যখন রাত্রেবেলা আমার বোনের ছেলে বোনপো যখন বাইরে যাবে, ওকে টয়লেট পেয়েছে, তো মাকে ডাকছে, মা আমি টয়লেটে যাব। যখন দেখে না, তখন দিদির একদম চোখ টোক উল্টে জিভ টিপ বেরিয়ে গেছে, মানে খিঁচনি চলে আসছে। অথচ ও কাউকে কিচ্ছু বলতে পারেনি, ডাকতেও পারেনি। যখন বাবু দেখেছে যে মা এরকম হয়েছে, তখন ছুটে গিয়ে তখন ওর বাবাকে ডেকেছে যে বাবা দেখো, উঠো, মা কেমন করছে। তো সঙ্গে সঙ্গে জামাইবাবুর পাশেই, মানে ওইখানে গ্রামেই জামাইবাবুর দিদি থাকেন। তো ওখানে ফোন করে এসে রাতারাতি দিদিকে ওই স্পন্দনে ভর্তি করে। রাতারাতি নয়, ওটা হয়েছে ঘটনাটা ওই সাড়ে 3টা 4টার দিক করে। তারপর ওখানে ভর্তি করে, আর সকালে আমাকে বোন খবর দেয়। তো ওখানে গিয়ে আমরা যখন যাই তখন তো দিদিকে আইসিইউতে ভর্তি করে দিয়েছে, এখনও পর্যন্ত আইসিইউতেই আছে। তো ডাক্তার যেটা বলছে যে আগের থেকে একটু ভালো আছে। আর কি হয়েছে ওটা বললো যে ছোট একটা মিনি স্ট্রোক। তো যে ওটা মানে ডাক্তারি ভাষায় বলছে যে ওটা ছোট একটা মিনি স্ট্রোকের মতো, হলেও হয়তো এটা মারাত্মক কিছু হতে পারতো। যাই হোক, কিছু আপনাদের কপাল ভালো যে মানে পেশেন্টের যে বিপদটা মোটামুটি অর্ধেকটা কেটে গেছে। তো সেই কারণে গতকাল তার কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর সেটাই বললাম তোমাদের। আসলে কি বলো তো, একটা কথা আছে না, অভাগা যেদিকে চাই সাগর শুকায়া যায়, সেরকমই ব্যাপারটা। মানে আমরা হচ্ছি অভাগার দল, মানে আমরা যেদিকেই তাকাবো সেদিকেই সব শুকিয়ে একদম শুকনো কাঠ হয়ে যাবে। আসলে ছোটোর থেকে তো অনেক মানে আঘাত পেয়েছি, অনেক কষ্ট দুঃখ কষ্ট সয়ে আজকে এই জায়গাকে এসেছি। আর এখনো পর্যন্ত দুঃখ কষ্টগুলো আমাদের পিছু ছাড়ছে না। মানে ওরা এতটাই আমাদেরকে ভালোবেসে ফেলেছে যে ওরা আমাদের আর পিছু ছাড়ছে না। যখন ক্লাস 3তে পড়ি তখন আমার বাবা মারা যায়। আমরা 5 বোন, অনেক দুঃখ কষ্ট করে আমরা বড় হয়েছি। বাবা মারা গেল, সাথে সাথে মাও মেন্টালি পেশেন্ট হয়ে গেল, পুরো সংসারটাই এলোমেলো। তখন আমাদের মাথার ওপর সেরকম থাকার মতো কেউ ছিল না। দিদির অনেক মানে লোকেই বলে না যে মায়ের পরে দিদির স্থান, সত্যি কথাই তাই। দিদি আমাদের কাছে মায়ের মতো, আর জামাইবাবু বাবার মতো। কারণ দিদি জামাইবাবু আমাদের পড়াশোনা করানো, আমি ছিলাম না, আমি থাকতাম জেঠু বাড়িতে, আর বাকি বোনদের পড়াশোনা করানো, তাদেরকে দেখা, তাদের বিয়ে দেওয়া, সবটাই কিন্তু দিদি জামাইবাবুই বেশি অবদান। তো মানে সেটাই বলছি যে যেই মানুষটা আমাদের মানে
অনেক বয়স সেরকম কিন্তু না, দিদি আমার থেকে মাত্র 2 বছরের বড়। আসলে কি বলতো, মানে মানুষ বলে না তোর এখনো বয়স হয়নি, তুই এখনো কিচ্ছু বুঝিস না, কিন্তু কি মানে মানুষের পরিস্থিতি মানুষকে অনেক দায়িত্ববান করে তোলে, বয়স নয় যে বয়সের সাথে দায়িত্ববান হয়ে ওঠে এটা কিন্তু নয়। যার যখন যেরকম পরিস্থিতি আসবে সে কিন্তু সেরকমই দায়িত্ববান হয়ে উঠবে। কেউ দেখবে 8 বছর বয়সেই সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে, বোঝা কাঁধে নিয়ে সে হেঁটে বেড়াচ্ছে, আবার কেউ হয়তো দেখো 18 বছর, 28 বছর, 38 বছর বয়সেও সেই বোঝা বইতে পারছে না বা বয়ে না। সেরকমই আমাদের পরিস্থিতি ছিল। আমরা অনেক ছোটোর থেকেই দায়িত্বশীল হয়ে উঠেছিলাম। আমাদের নিজেদের পড়াশোনা বলো, নিজেদের খাওয়া দাওয়া বলো, নিজেদের কাজকর্ম বলো, সবটাই আমরা নিজেরা করতে শিখে গিয়েছিলাম। কারণ আমাদের মাথার উপর কেউ ছিল না যে আমাদের করে দিবে, কেউ বলার মতো ছিল না যা রে স্কুল যা, কেউ বলার মতো ছিল না যা খেয়ে নে, এগুলো কেউ বলার ছিল না। আমরা নিজেরাই নিজেদের অভিভাবক বলতে পারো, আর নিজেরাই মানে দায়িত্ববান দায়িত্বশীল হয়ে উঠেছিলাম। আর ছিল দিদির অবদান, বড় দিদি মায়ের মতো আমাদেরকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছে। আজকে যদি শুনি যে আমার দিদির কিছু হয়েছে, সেখানে নিজেদেরকে ঠিক রাখা একদমই সম্ভব নয়। তো সেই জন্য গতকাল কিছু ভিডিও দিতে পারিনি। আর তোমরা হয়তো বলবে যে দিদিভাই ভিডিও দেওয়াটা কি খুব জরুরি? এটা ঠিক কথাই, হয়তো খুব জরুরি নয়, কিন্তু যদি তোমরা তো জানোই যে একটা চ্যানেল গড়ে তুলতে কতটা কষ্ট হয়। আর এইসব জায়গায় কাজ করা মানে কি, একদিন ভিডিও না দিলে কিন্তু অনেক রিচ ডাউন হয়ে যায়, সেটা চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যায়। আর যেহেতু আমি এইটাকে একটা প্রফেশনালিভাবে নিয়েছি এবং এটা নিয়ে আমি কিছু ভবিষ্যৎ পরিকল্পনা করেছি, এখানে আমাকে কাজ করতেই হবে, পরিস্থিতি যেমনই হোক। দেখো পরিস্থিতি যেমনই হোক, আমার মন খারাপ হলে আমি কি রান্না বান্না করিনি? সংসারের কাজকর্ম তো করছি, রান্না বান্না করছি, সবাইকে খেতে দিচ্ছি, নিজে খাচ্ছি, সব কিছুই করছি। তাহলে ভিডিও করাতে কী দোষ? এটাও তো আমার কাজ, এটাও আমার প্রফেশনালি কাজ। একটু পরে আমি আমার কাজে বেরিয়ে যাব, সার্ভে করতে যাব, তাহলে ওটাও আমাকে দায়িত্ব সহকারে করতে হবে, সংসারের কাজগুলোও দায়িত্ব সহকারে করতে হবে, আর এদিকে এই কাজটাও আমাকে দায়িত্ব সহকারে করতে হবে। তো যাই হোক, অনেক কথা বললাম, তোমাদেরকে জানালাম বিষয়টা, কারণ তোমরাও আমার পরিবারের একটা অংশ বলতে পারো। কারণ তোমরা আমার দৈনন্দিন লাইফস্টাইল দেখো, আমার বাড়িতে কি রান্না হচ্ছে, কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তোমরা আমার দেখেছো, তো সেই জন্য খারাপ সময়টাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে এখন দিদির শরীর খারাপ, শরীরটা ভালো নেই। আজকে চলে এসেছি, কিন্তু মানে গতকাল গিয়েছিলাম, আজকে সকালে চলে এসেছি। আজ আইসিইউতে রেখেছে, তো সেই কারণে আর তো কাউকে থাকতে দেবে না। তো বেকার ওখানে থেকে আমার সময়টা নষ্ট না করে বরং আমি কাজগুলো গুছিয়ে আবার গতকাল নয়, আগামীকাল বিকেলে আবার যাব। তখন গিয়ে দিদির কাছে থাকবো, কারণ আশা করছি যেটা ডাক্তারবাবু বললেন পরশুদিন দিদিকে জেনারেল বেডে দেবে। যাই হোক, দেখা যাক কী হয়। যেরকম বলবে সেরকমভাবেই যাব, গিয়ে দিদির কাছে থাকবো। তো এদিকে বাড়ি এসে সমস্ত রান্নাবান্না করে নিয়েছি, রান্নাবান্না করে মা সবজিগুলো কেটে রেখেছিল, রান্নাবান্না করে এখন তোমাদের সামনে এলাম। তো চলো তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আর আমার পাশে থেকো, এটাই বলবো। তো একটার পর একটা সমস্যা আমার মানে জীবনে লেগেই আছে। দেখো, ভাবছিলাম যে কাজটা গুছিয়ে গেলে আর 2 দিন হলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তখন ভাবছিলাম আবার ভিডিওটা করতে মন দেবো, ভিডিওটা ভালো করে করব, তোমাদের সবাইয়ের পরিবারে তোমাদের সবাইয়ের সাথে থাকবো। কিন্তু আবার সেই সমস্যা চলে এলো। মানে সত্যি জানি না কখন কি হবে। মানে এক এক সময় নিজেকেই মানে কেমন যেন পাগল পাগল লাগে। যাই হোক, তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো চলো আজকে কি কি রান্না বান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিই। এখন তোমাদের দাদাভাই আসেনি, কিন্তু আমি খেয়ে নেব, কারণ আমাকে যেতে হবে, তো সেই কারণে। তো চলো সাথে থাকো। ওই যে দেখো কি কি রান্না করেছি। শুক্তো করেছি, এখানে শুক্তোটার কড়ার মধ্যেই ছিল আর ঘর থেকে নামানো হয়নি। এখানে চাটনি আর পটল ভাজা, আর এখানে হয়েছে মাছের টক। ব্যাস এইটুকুই রান্না করেছি, আর আলু ভাতে দিয়েছি। তো নিজের খাবারটা এখন বেড়ে নেবো, আর ওদের জায়গাও করে নিয়েছি আমি।